গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত ক্লাসিক উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। থই থই পানি, নদীর পানি, সাগরের পানি, চারিদিকে পানি, মাঝখানে ডাঙা। তবু একে দ্বীপ বলে না কেউ, বলে গ্রাম। কেননা এটা পানিরই দেশ। গ্রামটাকে বলে বামনছাড়ি, নদীটাকে বলে কয়াল। বামনছাড়ি যেমন গ্রাম হয়ে গ্রাম নয়, জল ঘেরা ভূখণ্ড, তেমনি কয়ালও মামুলি নদী নয়। কয়াল সমুদ্র মোহনার উন্মত্ত জলোচ্ছ্বাস। কয়ালের পাড়ে দাঁড়িয়ে দেখা যায় সমুদ্র, কখনো বা ঝিকিমিকি একটি রূপলি রেখা, কখনো বা স্বচ্ছ নীলের একটি চিকচিকে আভা। শুধু বামনছাড়ি নয়, সাগর আর মোহনার তীর ঘেঁষে আরও কত গ্রাম, কদুরখিল, পিয়ালগাছা, মাদারটেক। এসব গ্রামে যাদের বাস, বিচিত্র মানুষ ওরা, বিচিত্র ওদের জীবিকা। ওদের আছে জমি, সে জমিতে ধান হয়, ওরা চাষ করে। ওদের আছে গোয়াল, সে গোয়ালে থাকে হালের বলদ, দুধের গাই। তবু ওরা সমুদ্রের মানুষ। সমুদ্র ওদের জীবিকা, সমুদ্র ওদের জীবনের গান। সাগর উর্মি ওদের কল্লোল গীত। সাগরের বুকে ডিঙি ভাসিয়ে ওরা মাছ ধরে। সাগরের তরঙ্গে চড়ে ওরা চলে যায় দূর দেশে। ওরা নাবিক। বামনছাড়ি গ্রামে এমনি এক নাবিক বাড়ি, ওরা বলে সারেং বাড়ি। সারেং বাড়ির সারেং বউ, নাম তার নবিতুন। সারেং বাড়ির 3 হিস্সা, উত্তরের হিস্সা, পূবের হিস্সা, বড় হিস্সা। বড় হিস্সা পশ্চিমে হলেও পশ্চিমের হিস্সা নয়, কেননা ওদের 2 বড় বড় ঘর, তার উপর গোয়াল ঘর, ঢেকি ঘর। সারেং বাড়ির ওটা বড় হিস্সা। উত্তরের হিস্সা নবিতুনের। উত্তরের হিস্সার সম্মুখে মাঝারি গোছের উঠোন। উঠোনের বাঁকোণে হিস্সার সীমানা বরাবর বড়ই গাছ। ঘর ঝাট, হাঁড়ি পাতিল ধোয়া, হাঁস মুরগির আদার দেয়া নবিতুনের নিত্যকার ভোরের কাজ। কাজগুলো সেরে পুকুরে গিয়ে ভালো করে হাত মুখটা ধুয়ে এলো নবিতুন। তারপর বসলো দাওয়ার দরজায় ঠেস দিয়ে পা গুটিয়ে। এটা অন্য একটা কাজে হাত দেবার পূর্বক্ষণ। দাওয়ায় বসে বড়ই গাছটার দিকে নজর পড়ে নবিতুনের। বড়ই বেরিয়েছে গাছে, গোল গোল ছোট ছোট দানার মতো। ঘন সবুজ অঙ্কুরগুলোর দিকে চেয়ে থাকে নবিতুন, চেয়ে থাকে স্থির দৃষ্টিতে। চেয়ে চেয়ে বুকটা বুঝি কেঁদে ওঠে। বুকটা ভারী হয়ে যায়, বুকটা ফেটে যেতে চায় কি এক হাহাকারে। কতবার বড়ই ধরল, সে বড়ই পারল, নিঃশেষ হলো। নতুন পাতা গজালো বড়ই গাছে। সে পাতা বুড়িয়ে ফ্যাকাশে হলো, সাদাটে হলো। সে পাতা শুকিয়ে ঝরে গেল। আবার মরশুম এলো, পাতার ফাঁকে ফাঁকে ঘন সবুজ কুলের অঙ্কুর চোখে মিলল। নবিতুনের বুকটা শুধু নিঃশব্দে কেঁদে যায়। নবিতুনের বুকটা হাহাকারে নিঃশ্বাসে ফেটে ফেটে চৌচির হয়। নবিতুন, ও নবিতুন, বলি আর কতকাল? লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করে আসে পুবপাড়ার সগির মা। বসে পড়ে দাওয়ায় নবিতুনের পাশে। বলে আবার, আর কতকাল নবিতুন, এবার একটা সাঙ্গা টাঙ্গা কর। জোয়ানকির সুরুজ একবার ডুবে গেলে আবার কি উঠবে রে? বয়সের চাপে আর ব্যারামের দাপটে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলে সগির মা। তাই সগির মা ওকে কেউ বলে না আজকাল, বলে গুজা বুড়ি। গুজা বুড়ি কুটনি বুড়ি। গুজা বুড়ি পুব পাড়ার লুন্দর শেখের কুটনি মাগি। গুজা বুড়ি নবিতুনের নয়ন জ্বালা,
গায়ের জ্বালা, গলার বিষ। ভেবে দেখ রে নবিতুন, আমার কথাটা ভেবে দেখ। পালঙ্কে বসে পায়ের উপর পা তুলে খাবি, থুবি, হুকুম চালাবি। হু করবি, অমনি হ্যাঁ করে ছুটে আসবে 1 ঘন্টা দাসী বান্দি। হাত টিপবে, পা টিপবে, বান্দি। চুল আশ্রাবে, গোসল করাবে বান্দি। এরই নাম না ঘর করা। পানের পিকটা অদ্ভুত কৌশলে ভেতরে ধরে রেখে বলে গুজা বুড়ি। কি এক ধূর্ত চোখে চেয়ে থাকে নবিতুনের দিকে, তারপর ঢক করে গিলে ফেলে পানের রসটা। চর্বিত পানের অবশিষ্টটুকু দাঁতের মাড়ি আর চামড়ার ফাঁকে রেখে দেয় সুপুরির মতো গোটা পাকিয়ে। ফুলিয়ে তোলে নিচের গালটা। নবিতুনের সকালটাই বুঝি মাটি হয়। কত কাজ পড়ে রয়েছে ওর, কিন্তু গুজা বুড়ির ওই শকুনি মুখ দেখলে আর ওই শয়তানি কথা শুনলে না মেজাজ ঠিক থাকে, না মন লাগে কামে। গুজা বুড়ি, তুই কুটনি, তুই শয়তান, দূর হ তুই। গুজা বুড়ির কোলটা ডিঙিয়ে নবিতুন চলে আসে ঘরের ভেতর। ঘরে এসে গুজা বুড়ির উপর রাগটা ঝাড়ে বেচারি আক্কির পিঠে। দুমদুম করে কিল বসে দেয় ওর পিঠে। চুলের মুঠো ধরে টেনে তোলে ওকে। অলক্ষী মনহুস, ওঠ শিগগির, সেই সকাল থেকে কতবার ডাকছি, তবু যদি ঘুম ভাঙে মেয়ের। ভ্যাবাচাকে খেয়ে যায় আঁক্কি। কিল আর চুলের টানে বুঝি পানি এসে যায় ওর চোখে। কোড়াটা নিয়ে যা মুন্সি বাড়ি, 1 আড়ি ধান দেবে, নিয়ে আসবি। চোখ মুছতে মুছতে কোড়াটা হাতে নেয় আঁক্কি। চোখ মুছতে মুছতেই বেরিয়ে যায়। পেছন থেকে আবার ডাকে নবিতুন। যাবার পথে পোস্টমাস্টারের বাড়িটা খোঁজ করে যাবি। মনে মনে হাসে গুজা বুড়ি। পোস্টমাস্টারের বাক্সে কি আছে আর নেই সে কথাটা মনে করে বুঝি হাসে। বলে, বিবির সুখে থাকবি রে নবিতুন, বিবির সুখে থাকবি। বউদের বড় মহব্বত করে লুন্দর শেখ। মুখে তোর পোকা পড়ুক, জিভ তোর খসে পড়ুক, বলে নবিতুন আর থপথপ করে হাঁটে ঘরের ভেতরে। সগির মা গুজা বুড়ি মনে মনে হাসে। প্রথম প্রথম এমনিই হয়, শরম করে, তেজ দেখায়, রাগ দেখায়, রাগের চোটে হাঁড়ি ভাঙে, গালি ছোড়ে, তারপর আস্তে আস্তে নরম হয়, টোপ গেলে। একদিন সুসুর করে বেরিয়ে আসে সগির মার পেছনে পেছনে। কত দেখল সগির মা, কুলকন্যার কুল দেখল, তেজ দেখল, মান দেখল, সতীবর সতীত্ব দেখল, সবই লুন্দর শেখের দাসী বান্দির খেদমতের লোভ। দুপদ যে ওর, বড় জোর কিছু নগদ টাকার কাছে গাঙ্গের পানি, গাঙ্গের পানির মতোই ভেসে যায়। কত দেখল সগির মা। সগির মা হাসে মনে মনে, বলে, তা তুই যা খুশি মুখ কর নবিতুন, আমার তো দিল পড়ে তোর লাগি। তোর শরীরে যে ঢলো ঢলো জোয়ানকির জোয়ার, এ ঢল যে বিট থাই যায় নবিতুন। আহ কুটনি বুড়ি, বের হ, বের হ তুই। মেয়ে খাকি, ছেলে খাকি, খসম খাকি, তোর মুখ দেখলেও পাপ, তোর কথা শুনলে পাপ। রাগটা বোঝে আর ধরে রাখতে পারে না নবিতুন। সগির মা বেওয়া। সগির বাপ, সগি আর সগির ভাইটি একে একে কবে যে মারা গেল সেটা আজ তারই মনে পড়ে না। এ অলক্ষীর জীবনটা নিয়ে কত টিটকিরি টিপ্পনি শুনতে হয় ওকে। সেসব কাশোয়া সগির মার। মনে মনে হাসে সগির মা। লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ায়, বলে, সগির মার ভালো কথায় তো মন লয় না তোর, কিন্তু এই যে একদিন ধরে বলছি সারেং আসবে না আসবে না, কই এলো সারেং? বিদেশে সোয়াদ পেয়েছে রে, বিদেশে সোয়াদ পেয়েছে সারেং। বিদেশের সোয়াদ যে পায় সে কখনো দেশে ফেরে না। একখানা পিঁড়ি ধাঁ করে এসে চলে গেল সগির মার কান ঘেঁষে। উঠোনের মাটিতে ঠনঠন দিয়ে উঠে পিঁড়িটা। এবার আর শুধু মনে মনে হাসে না সগির মা। অনেক পাপ, অনেক কুটনামির রেখা জাগা লোল চর্ম মুখটাও হেসে ওঠে। লাঠির ঠুকঠুক শব্দ তুলে চলে যায় সগির মা। যেতে যেতে বলে,
ভেবে দেখ রে নবিতুন, ভেবে দেখ। জোয়ানকির ঢলটা গেলে পর পস্তাবি, পস্তানি সার হবে তখন। 5 বউ লুন্দ শেখের, 5 বউর মাঝে তুই হবি রানী, রানীর সুখে থাকবি। কসম মাগি, ছেলে মাগি, কুটনি মাগি। নিজের মনেই গজগজ করে নবিতুন। ওই শয়তানি বুড়ি শুধু সকাল নয়, গোটা দিনটাই বুঝি মাটি করে দিয়ে গেল। গতকালকার আঁকাড়া চাল আর একটা কুলো নিয়ে নবিতুন বেরিয়ে আসে উঠোনে। সগির মাকে ছুঁড়ে মারা পিঁড়িখানায় টেনে বসে যায় চাল ছাড়তে। বড় হিস্যার শরবতী কাছে এসে শুধায়। উত্তরে শুধু চিবুক বেঁকিয়ে মুখের আদলে রোষ ফোটায় নবিতুন। কুলোর পিঠে চটাট চটাট শব্দ তোলে আঙুলের। ঝাড়া চালগুলো রাখে কোড়ায়। তুষ আর কুড়োগুলো তুলে নেয় মালসায়। তার যেন এক রুদ্ধ বাতাস আচমকা ছাড়া পেয়ে ভয় করে বেরিয়ে গেল মুখ দিয়ে। সেই সাথে শব্দটা, গুজা বুড়ি। সে তো দেখলাম, তা ওর বাঁকা কোমরটা একেবারে ভেঙে জন্মের মতো অকম্মা করে দিলেই হয়, বলে শরবতী। মেরেছিলাম পিড়টা, লাগলো না গায়ে। তুষের মালসাটা ঘরে রেখে আসে নবিতুন। কাখে তুলে নেয় চালের কোড়াটা। শরবতের মুখের ওপর মিনতির দুটো চোখ রেখে বলে, শরবতী বোন, হাতটা একটু লাগাবি? আরেকটা ঝাড়া দিলেই ঠিক ঠিক হয়ে যায় চালগুলো। এ চাল চৌধুরী বাড়ি গেলে হাড়ি চড়বে আমার। নবিতুন বুয়া, তুমি খালি শরম দাও। বলছি তো যখন দরকার পড়বে ডাকবে আমায়। ঢেকি ঘরের দিকে পা তোলে শরবতী। আসলে ঢেকি ঘর বলে আলাদা কিছু নেই নবিতুনের। কুললে একটা মাত্রই ঘর ওর। হাতকুড়ি লম্বা মাঝামাঝি বেড়া দিয়ে দুভাগ করা। এক ভাগে ঢেকি, চুলো, মাচাং সবই। একাধারে ঢেকি ঘর, রসুই ঘর, হাঁস মুরগির খোঁয়ার, বাকি অর্ধেক থাকার। তবে দু অংশেই বাইরে থেকে দুটো আলাদা দরজা। সারেং বউ নবিতুন। ঢেকির উপরও যেন সুসঙ্গত এক তালের ছন্দ, নাচের ঝঙ্কার। খলখলিয়ে হাসে ও খলখলিয়ে নাচে ওর যৌবন পুষ্ট শরীরখানি। ঢেকির উপর যেন নেচে চলেছে বিজলির মেয়েটি নবিতুন। পা দেখা যায় না, এমনি দ্রুত উঠে আর নামে ওর পা। আর সে পায়ের আঘাতে ঢেক্কুর ঢুক কলকলিয়ে যায় ঢেকিটা। চালগুলো সব খোলার উপর খোয়ের মতো লাফিয়ে ঝাঁপিয়ে ছিটে ভিটে যায় চারিদিকে। তাল রাখতে গিয়ে হিমশিম খায় শরবতী। এক হাতের জায়গায় দুহাত লাগায়। গাইলের ওপর থেকে ছিটিয়ে পড়া চালগুলো জড়ো করে ভাঁড় দেয় গাইলের মুখটা। ইস্পাতের খাড়ু পড়া মোলাটার দ্রুত উঠতি পড়তির মুখে সাবধানে রাখে হাতখানি। এর মাঝেও রসিকতা করে শরবতী। সাধে কি চোখ লেগেছে সুন্দর শেখের? নবিতুন বুয়া, তোর গায়ে যে জোয়ান কি ঢল, আমারই চেয়ে থাকতে ইচ্ছা করে। শুনে যেন ফুটতে আরও বেড়ে যায় নবিতুনের। মাথাটা ঝাঁকিয়ে, কোমরখানি দুলিয়ে ঢেউটির মতো ঢলকে পড়ে ঠেকির ওপর। যুগের বানানো মোটা শাড়িখানাও ধরে রাখতে পারে না ওর ছলকে ঝলকে উছলে পড়া জোয়ানকি। বাঁধন মানে না নিতম্ব দোলা, শাসন মানে না জোড়া বুকের উদ্দাম নাচন। সারেংবোর দেহের ভাঁজে ভাঁজে এ বুঝি জোয়ানকের উথালি পাথালি নাচন, কলকল জোয়ার। আর সে নাচের ছন্দে দ্রুত বোল তুলে যায় ঢেকিটা। ঢেক্কুর ঢুক, ঢেক্কুর ঢুক। নবিতুনের পায়ের তলায় যদি একটুখানি সুখ পায় ঢেকিটা, কিলা দুটো ক্যাক ক্যাক করে কেঁদে যায়। থরথর কেঁপে যায় মাটিটা। অবশেষে একরকম নাস্তানুবোধ হয়েই বলে শরবতী, নবিতুন বুয়া, এবার একটু থামো। থেমে যায় নবিতুন, থেমে যায় সুনিতম্ব দোলা। বারবার বিদ্রোহের ভঙ্গিতে দুলে কেঁপে স্থির হয় বুকের সে একজোড়া নরম অবাধ্যতা। আড়ায় হাত রেখে দুহাতের ফাঁকে মুখটাকে ছেড়ে দেয় নবিতুন। ওর গোটা শরীরটা যেন ঝুলে রয়েছে আড়ার উপর
রস চিকন একখানি লতার মতো। বারাবান্দাটা তো আর সত্যি নাচের ভঙ্গিতে একটুখানি হাত পা দুলিয়ে যাওয়া নয়। বারাবান্দা পরিশ্রমের কাজ, মেহনতের কাজ। অত বড় আর ভারী ঢেকিখানাকে টলাতে পায়ের জোর, গায়ের জোর সবই ঠেলে দিতে হয়। আড়ায় মুখ রেখে ঘন ঘন নিঃশ্বাস নেয় নবিতুন, দূর করে ক্লান্তিটা। ওর কপালে আর নাকের ডগায় মুক্তোর মতো সাদা সাদা ঘামের বিন্দু। গাইলের ভেতর থেকে চাল তুষ তুলতে তুলতে আর চোখে ওকে দেখে সর্বতী। বলে, লুন্দ শেখের নজর আছে, রস আলো জিনিসের চোখ লাগিয়েছ। নবিতুন বুয়া, সাবধানে থাকিস কিন্তু। সারা সকালে বুঝি এই প্রথম একটু হাসল নবিতুন। শ্বেত মুক্তোর ফোঁটা আঁকা মুখখানি ওর ছোট্ট একটা হাসির ঝিলিক তুলে যায়। বলে নবিতুন, নিজের দিকে চেয়ে দেখিস কখনো? দিনে দিনে যে শরবতের মতো মিঠা হয়ে উঠেছিস। লুন্দরের কিন্তু শখ আবৃত্তি মেয়ে। সর্বতী বুঝে সমঝে চলিস। আবৃত্তি অর্থাৎ কুমারী মেয়ে সর্বতী। নিজেকে নিয়ে রসিকতায় তাই এখনও ওর লজ্জা। তাড়াতাড়ি মুখটা নামিয়ে নেয় সর্বতী। কোষ ভরে কারা চালগুলো তুলে নেয় কোড়ায়। তুলতেই বলে, শখ না আরও কিছু, আসুক না, খ্যারের নেড়ায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেব না বেটার মুখটা। সর্বতের রাগের ঠমক দেখে হাসে নবিতুন। হাসতে হাসতে আড়া ছেড়ে নেমে আসেও। একবার ধপাস আর একবার ক্যাক করে যেন হাফ ছাড়ল ঢেকিটা। হাফ ছেড়ে মাটিতে মুখ রাখল ঢেকিটা। সেই যে কোড়া নিয়ে গেল মুন্সিবাড়ি, এখনো ফেরে না কেন আক্কি? বুঝে আক্কিকে দেখবার জন্যই উঠোন পেরিয়ে রাস্তাটার উপর একবার চোখ বুলিয়ে এলো নবিতুন। তারপর কারা চালগুলো ঝাড়ল, নিজের মেহনতের পাওনা এক সের চাল পৃথক করে রাখল, বাকি চাল কোড়ায় তুলল, ক্ষুধার তুষ আলাদা মালায় পুড়ে নিল। যেন মস্ত বড় অপরাধ করেছে তেমনি কুণ্ঠিত পায়ে কাছে এসে দাঁড়ায় আক্কি। ওর হাতের শূন্য কোড়াটার দিকে তাকিয়ে যেন ছ্যাঁত করে ওঠে নবিতুনের বুকটা। কিরে, ধান আনলি না? শুধায় নবিতুন। না, ভুইয়ার হাটে কল বসেছে, এখন থেকে সেই কলে নাকি সবাই ধান বানবে। মায়ের মুখের দিকে তাকিয়ে থেমে যায় আক্কি। পোস্টমাস্টারের কাছে যাসনি? চিঠি নাই, টাকা নাই, কিছু নাই। কিছু নাই? রোজই তো শোনে নবিতুন, কোনো খবর নাই। তবু কি এক হতাশায় যেন ভেঙে পড়ে ও। আক্কির চোখ এখন মায়ের দিকে নেই। শূন্য কোড়াটা মাটিতে রেখে মালসা থেকে এক মুঠ খুদ তুলে নিয়েছে ও। খিদেই চঞ্চন করছে ওর পেটটা। চিবোতে চিবোতেই আগের কথার বাকি কথাগুলো শেষ করে ও। মা, মুন্সিরা বলে কি, বলে কলে নাকি খুব সাফ হয়, সাদা হয় চাল, ভাত হয় সাফ সাফ, সুন্দর সুন্দর। অন্যদিন হলে না বলে ওই এক মুঠো খুদ খাওয়ার জন্য গোটা কয়েক কিল পড়তো আক্কির পিঠে, নিদেন পক্ষে কিছু বকুনি। কিন্তু আজ ওর পিঠে হাত বুলিয়ে দিল নবিতুন। বলল, বাসনে পান্তা আছে, খায়া নিগা, খোড়ায় লঙ্কা পোড়া আছে, একটা নিবি, বেশি নিবি না। খুশির চোটে লাফাতে লাফাতে ঘরে চলে যায় আক্কি। পান্তাটা দাওয়াই এনে খেতে বসে। ওর খাওয়ার দিকে চেয়ে থাকে নবিতুন। মনটা ভারী হয়ে আসে নবিতুনের। সকালবেলায় খামোখায় মেরেছে মেয়েটাকে। প্রতিদিনকার সেই ভাবনাটি আবার বুঝি 100 হাত মেলে ঘিরে ধরে নবিতুনকে। কেন কেন কোনো খবর আসে না লোকটার? চিঠি আসে না, টাকা আসে না, কোনো লোকের মুখেও খারাপ ভালো একটা খবর পাওয়া যায় না। এমন তো হয়নি কখনো। সে 12 বছর বয়সে বিয়ে হয় নবিতুনের, আর এখন তা প্রায় 1 কুড়ি পেরিয়েও বছর 3 হতে চলল বই কি। এর মাঝে কতবার বিদেশ করতে গেল মানুষটি। এক নাগারে 2 বছর, একবার মাত্র 3 বছর থেকেছে বিদেশে। মাঝে মাঝে চিঠি এসেছে, টাকা এসেছে প্রতি 3 মাসে।
তারপর একদিন ফিরে আসতো লোকটি, রঙিন শাড়ি, ফুলের তেল, গন্ধ সাবান, আরও কত কি নিয়ে আসতো নবীতুনের জন্য। এমনি কতবার বিদেশ করতে গেল, আবার ঠিক 2 বছর বাদ ফিরে এলো। কিন্তু এবার কি হলো? গেছে সেই যেবার মুরগির মড়ক লাগলো গ্রামে, সেই বছর। তারপর 2 বছরের জায়গায় 3টি বছর কেটে গেল, না একটা খবর, না একখানা চিঠি। এমন তো হয়নি কখনো। তবে কি এক আশঙ্কায় ধুক করে ওঠে নবীতুনের বুকের ভেতরটা। অসুখ বিসুখ বা তার চেয়েও মারাত্মক কিছু? আল্লাহ না করুক। অমন আশঙ্কা মনের ভেতরে ঠাঁই দেয় না নবীতুন। হঠাৎ সেই মেয়ে খাকি, ছেলে খাকি, কসম খাকি, গুজা বুড়ির শয়তানি মুখটা ভেসে ওঠে নবীতুনের চোখের সম্মুখে। কানের কাছে যেন কিলবিলিয়ে ওঠে সেই শয়তানি কথাটা। সারেং আসবে না রে, আসবে না। বিদেশের স্বাদ যে পায়, সে কখনো দেশে ফেরে না। নবীতুন বিশ্বাস করে না এসব কথা, কখনো বিশ্বাস করবে না। সারেং তার অমন লোকই নয়। অবশ্য গুজাবুড়ি ছাড়াও আরও লোকের মুখে শুনেছে নবীতুন, লোকদের জন্য বিদেশের পথ নাকি শুধু ফাঁদ। সে ফাঁদে আটক পড়ে এদেশের জাহাজি, ফাঁদের মায়ায় ভুলে যায় দেশের কথা, শাদি করে, ঘর করে বিদেশিনীর। ধীরে ধীরে বিদেশিনীর জাদুতে মন যায় বদলে, মন থেকে মুছে যায় আপন দেশের ফেলে আসা আবেগী বউটির স্মৃতি। নবীতুনের জানা মতে এমন ঘটনা যে একেবারে নেই তা তো নয়। এই বামনছাড়ি গ্রামের মিজিবাড়ি ছেলে রইসুদ্দি, সেই যা গেল জাহাজের শুকানি হয়ে আর ফেরেনি। নবীতুন শুনেছে অনেক সাগর পেরিয়ে বহু দূরে নাকি সাদা সাহেবদের দেশ। সেই সাদা সাহেবের দেশে থাকে মেম নামের জাদুকরীরা। সেই এক মেম নামের জাদুকরীর ফাঁদে বন্দী হয়েছে রইসুদ্দি। বামনছাড়ি গ্রামে ওই এক রইসুদ্দি ছাড়া অন্য কোনো নজির নেই। কিন্তু লোকে বলে বামনছাড়ির গাংপাড় থেকে শুরু হয়েছে কদুর খিল, তারপর যে পিয়ালগাছা, সেসব গ্রামে নাকি এমন ঘটনা আকসার ঘটছে। এসব কথা যারা বলে তাদের যে একেবারে অবিশ্বাস করতে পারে না নবীতুন। শরবতের বড় ভাই, এই কিছুদিন আগ পর্যন্ত সেও তো দেশ বিদেশ করত ওই জাহাজেরই কাজে। পুবের হিস্সার কোরবান, সেও তো সারেঙের কাম করেছে কমসে কম করেও 10টি বছর। তাছাড়া বামনছাড়ি, মাদারটেক, সেই দিন পর্যন্ত এসব গ্রামের অর্ধেক লোকই তো পড়ে থাকতো জাহাজের কাজে বিদেশে। এখন ওরা যেতে পারে না। বিদেশগামী জাহাজে কাজ পেতে হলে যেতে হয় হিন্দুস্থানে, কলকাতায়। সে নাকি বড় ঝামেলার ব্যাপার। হিন্দুস্থান, কলকাতা এখন বিদেশ, বড় কড়াকড়ি সেখানে। তাই জাহাজের কাজে ক্ষান্ত দিয়ে ওরা এখন খেতি গেরস্তালিতেই মন দিয়েছে। পালদের জমি চাষ করছে ভাগে। ওদের কথা 16 আনা না হলেও 8 আনা বিশ্বাস করে নবীতুন। কিন্তু কদম সারেং কি সেই জাতের মানুষ? না, কেউ কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না নবীতুন। মেম মায়াবিনীর ফাঁদে পা দেবে তেমন মানুষই নয় কদম সারেং। মনে পড়ে নবীতুনের। নবীতুনের সারেংটি তখন অনেক দেশে ঘোরনা দিয়ে অনেক ভাটি, অনেক জোয়ারের পানি ভেঙে ফিরে এসেছে। নবীতুনের বুকের শাওরেই নোঙর ফেলেছে। বাপের কাছে রইসুদ্দিনের চিঠি এসেছে, টাকা এসেছে, সেই সাথে এসেছে ওর মেম জাদুকরীর ফটো। ফটো দেখে তো তাজ্জব নবীতুন। হো মা, এই ফটো! ডাইনি না বেবুসে গো, দেখো না কেমন সিলানি হাসি, তা আবার মরদটার কাঁধে হাত রেখে কি ঢলাঢলি। মা গো, কি বেশরম, বেহায়া, বেলাস। শরমে বুঝে মরে যায় নবীতুন, তবু উল্টিয়ে পাল্টিয়ে দেখে ফটোটা। উল্টিয়ে দেখে বুঝি ঘিন ঘিন করে নবীতুনের গাটা। নাক কুচকায়, চোখ উল্টায়।
ও মা, সাহেব দেশের মেম ডাইনিগুলো ন্যাংটা থাকে নাকি গো? মাথায় নেই ঘোমটা, গায়ে নেই কাপড়, অর্ধেকটা উড়ু খোলা। ছি 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 ছি। রইসুদ্দি শেষে এমন সিনালির খপ্পরে পড়েছে। নবিতনের ভাবসাব দেখে মুচকি মুচকি হাসে কদম। ভাবে ফটো দেখে এই অবস্থা নবিতনের। মেমদের কাণ্ড কারখানা যদি চোখে দেখত তবে বুঝি মূর্ছা যেত নবিতুন। নবিতুন তখনও বলে চলেছে, ওরে বাবা, এদিকে নেই আবার সেদিকে আছে। বেবুসের মতো ন্যাংটা, ওদিকে পায়ে জুতা, জুতার সাথে ফের মোজা। ইস, সিলানের কত ঠাম। তারপর ঘেন্নার সাথে ফটোটা ফেরত দিয়েছিল নবিতুন। রইসুদ্দের ভাইয়ের বেটি ফটোটা নিয়ে চলে গেলে পর আস্তে আস্তে বলল কদম, মেমগুলাকে যত খারাপ ভাবছিস ওরা তত খারাপ নয় রে নবিতুন। হ্যাঁ? যেন আচানক একটা ধাক্কা খেয়ে ঢেকি থেকে পড়ে গেল নবিতুন। ওই ডাইনিগুলোকে ভালো বলল কেন সারেং? কোরবানের বউ হাসমতি। হাসমতি বলে, সব এক গোয়ালের গরু রে, এক গোয়ালের গরু। বিদেশরা কি যে করে আর কি না করে তার কোনো ঠিক ঠিকানা আছে? কোরবানকে একটুও বিশ্বাস করে না হাসমতি। তবে কি হাসমতির কথাটা ঠিক? কদম, কোরবান, শরবতীর ভাই একে জাহাজে তো ঘুরেছে ওরা। তখন কি ওদের মতো কদম সারেংও ডাইনিগুলোর সাথে গা ঢলাঢলি করেছে? না না, নবিতুনের সারেং অমন লোকই নয়। কদমের দিকে চোখ করে বলে নবিতুন, না গো না, ওরা ভালো না। নবিতুনের আতঙ্ক আর দুশ্চিন্তা আঁকা মুখের দিকে চেয়ে আবারও মুচকি মুচকি হাসে কদম। বলে, ভালো ভালো বললাম কই রে? বললাম যতটা ভাবছিস তুই আসলে অতটা খারাপ নয় ওরা। না, ওরা খারাপ। অমন বেহায়া বেবুসের মতো ন্যাংটা আর অমন ছিনালি ঢং, ওরা খারাপ। আচ্ছা আচ্ছা, খারাপ। ওর কথাটা মেনে নিয়ে ওকে বুকের কাছে টেনে নেয় কদম। আলগা হয়ে আসে নবিতুন। বলে, হ্যাঁ গো, তুমি ওদের থেকে দূরে দূরে থাকো তো। ওরা কিন্তু জাদু জানে, ও অনেক মন্তর জানে। ছোট্ট করে বলে আবারও মুচকি হাসে কদম। কদমের মুখের দিকে তাকিয়ে বুঝি সংশয় মুক্ত হয় নবিতুন। কেন যেন মনে হয় নবিতুনের, সব সময়ে মনে হয়। লোকটার মুখ দেখেই ও বুঝে নিতে পারে লোকটার মনের কথা, আসল কথা। তবু বলল নবিতুন, খোদার কসম। খোদার কসম। কসম খেয়ে রীতিমতো গম্ভীর হয়ে গেল কদম। এতক্ষণে বুঝি পুরোপুরি আশ্বস্ত হল নবিতুন। তারপর সকাল বেলায় ঘরের চাল থেকে যেমন ঝরে পড়ে শিশিরের ফোঁটাটা, তেমনি টুপ করে ও ঝরে পড়ল কদমের বুকে। কদমের বুকে মুখ গুঁজে ফিসফিসিয়ে বলল, সারেং গো সারেং, সবসময় দূরে দূরে রেখে ওদের, বড় বজ্জা তোরা। দু বাহুতে নবিতুনকে কোচলে দোলে একাকার করে সেদিন বলেছিল কদম সারেং, হ্যাঁ রে হ্যাঁ। বিড়বিড় করে গাল পাড়ে নবিতুন। গুজাবুড়ি, খানকিমাগি, কুটনি, সিনাল, ওর মায়ের জন্মের ঠিক নাই, ওর নিজের জন্মের ঠিক নাই। মনে মনে স্থির করে নবিতুন, এবার উঠোনটার আশেপাশে দেখলেই দা নিয়ে তাড়া করবে গুজাবুড়িকে। ইবলিশের দোসর গুজাবুড়ি, কানে কানে তার কুমন্ত্রণা। জাদুকরির ফাঁদে পা দিয়ে বিদেশের মধুতে ডুবে থাকবে তেমন লোকই নয় নবিতুনের কদমটি। আবার যদি এমন কথা মুখে আনে গুজাবুড়ি, তবে কচুবাটা পুড়ে দেবে ওর মুখে, অথবা ঠুসিয়ে ওর সেই গুজা কোমরের মতোই বেঁকিয়ে দেবে ওর থুতনিটা। মনে মনে এটাও স্থির করে রাখল নবিতুন। এক কথায় কত কথা মনে পড়ে যায় নবিতুনের। বাপজান তখন জিন্দা। বাপজান আর নবিতুন দুজনের সংসার ওদের। নবিতুন এসেছে বাড়ির পেছনে ডাঙার ঢেকি শাক খুঁজতে। আনমনে শাক তুলতে তুলতে ও এসে পড়েছিল ওদের বাড়ির সীমানা কান্দির পার অবধি। আচানক শুকনো পাতার মচমচ শব্দ শুনে চমকে তাকায় নবিতুন। চমকে তাকিয়ে হিম হয়ে যায় নবিতুন।
ডাঙায় অচল গাছগুলোর মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, না যেতে পারে সম্মুখে, না ছুটতে পারে পেছনে। কাছেই দাঁড়িয়ে রয়েছে মজল সারেঙের ব্যাটা। কিছুদিন ধরেই ও ঘুরঘুর করছে নবিতুনের বাড়ির আশপাশটায়। মজল সারেঙের ব্যাটা, সে নয় মস্ত জোয়ান, কিন্তু তার কাছাকাছি। কদম তার মাঝারি, হাত আর বাজগুলো যেমন মোটা, তেমনি চ্যাপ্টা, তেমনি শক্ত। দেখে মনে হয় কালো রং করা একজোড়া শালতি কাঠের থাম। গায়ে তার গেঞ্জি, পরনে হলদে সবুজ খোঁ পাকা তবন, মাথায় টেরি। এক পলকে বুঝি অতটুকু দেখে নিয়েছিল নবিতুন। তারপর ঘরের দিকে মুখ ফিরিয়ে পা বাড়িয়েছিল। মজল সারেঙের ব্যাটা দুঃসাহসের তার অন্ত নেই। ঝট করে 2 কদম এগিয়ে আসেও আগলে দাঁড়ালো নবিতুনের পথটা। পদ গায়, হীরামতি হীরামতি আমি যামু সুধারাম কন্যামতি। হীরামতি হীরামতি তোমার লাইগা আনমু কি, পুতির মালা পরবে কি? পুতির মালা কালা সুতায় লাল, পুতির মালা ধলা সুতায় নীল, পুতির মালা গলার শিক, পুতির মালা গুলবাদুনি ঝিলিক। হীরামতি হীরামতি বড় গাঙ্গে নাও ভাসিয়ে, গহীন জলে ডুবাল দিয়ে আমি যামু সুধারাম কন্যামতি। কে বিহার রকমের রসিক মজম সারেঙের ব্যাটা। দেখ না, গীত গায় আর কেমন রসিয়ে রসিয়ে হাসে। ওর কি চোখের লাজ, মুখের শরম কোনো কিছুই নেই? নবিতুন যে পালিয়ে বাঁচতে চায়। নবিতুন চোখ তুলতে পারে না, পা তুলতে পারে না ওই বেহায়া হাসি আর বেলাজ দৃষ্টির সামনে। শুধু বেলাজ নয়, বেহায়া মজল সারেঙের ব্যাটা। ওটা একটা ডাকু। ডাকুর মতোই শালতি শালতি হাত দুখানি, দুদিকে মেলে রুখে দাঁড়িয়েছে নবিতুনের পথটা। কি চাও? ওর দিকে না তাকিয়ে শুধালো নবিতুন। চাই সাঙ্গা করতে। বুঝি এক মুহূর্তও দেরি হলো না উত্তরটা আসতে। মা গো, মজল সারেঙের ব্যাটা কেমন তেদর গো, মুখে কি ওর একটু পর্দা নেই? শরমে যে লাল হয়ে যায় নবিতুন, গা যে ওর কাঁপে, পা যে ওর ভেঙে পড়ে। নবিতুন বলে, সি সি বলে পা বাড়ায় নবিতুন। বেলাজ বেশরম আর তেদর হলেও মজল সারেঙের ব্যাটাটা বড় ভালো, বড় ভাষ্যের মানুষ। আস্তে সরে যায় এক পাশে, পথ করে দেয় নবিতুনকে, কিন্তু পেছন থেকে শুধায়, সি মানে কি রে? নবিতুন কি আর জবাব দেওয়ার জন্য ফিরে দাঁড়ায়? পড়ি মরি ঘরে পৌঁছে আছাড় খেয়ে পড়ে চাটাইয়ের উপর। থরথর করে কাঁপছে ওর শরীরটা, টিপটিপ করছে বুকটা। আর কত যে খুশি, খুশিটাই যেন ভয় আর কাঁপুনি হয়ে ওর সারা অঙ্গে দোলে মথে ছড়িয়ে পড়ছে। খুশির ভারে কাঁপতে কাঁপতেই নবিতুন ভাবে, সি মানে কি? সি মানে তোমার মাথা। মুখে মুখে তো তার ছড়া কেটে যেতে পারো, আর সি মানে বোঝো না? কিন্তু মজল সারেঙের ব্যাটা কি আর বুঝতে ভুল করে? পরদিনই নবিতুনদের বাড়ি এসে হাজিরও। এ কথা সে কথা, কত কথা জুড়ে দেয় নবিতুনের বাপজানের সাথে। বেড়ার ওপারে শরমে মরে নবিতুন। মিয়া যতই কিস্সা জুড়ুক বাপজানের সাথে, নবিতুন কি আর বোঝে না কেন এসেছেন মিয়া? বেড়াটার সাথে সেটে গিয়ে নিষ্কম্প বসে থাকে নবিতুন। চোখ দুটোকে ছোট্ট আর সুচলো করে ধরে বেড়ার ফুটোয়। ফুটো দিয়ে দেখে কালো রং শালতি কাঠের খামের মতো শক্ত বলবান দুটো বাহু, সাদা গেঞ্জি আর সেই হলদে সবুজ খোঁ পাকা ভবন। আজ বুঝি সুরতে আরো চটক লাগিয়েছে মিয়া। টেরি তার বড় চকচকে আজ। গলায় লাল ডুমা, জড়িয়ে ঘুরিয়ে পিঠ পেঁচিয়ে গলার সাথে সুন্দর করে বেঁধেছে ডুমাখানা। লাল ডুমায় বেশ মানিয়েছে ওকে, বেশ মানিয়েছে ওকে। কথাটা মনে মনে একটু নাড়তে গিয়েই কেমন থরথরিয়ে কেঁপে যায় ওর গাটা। ওর শাড়িটা খসখসিয়ে যায় বেড়ার গায়ে। ঠিক সেই সময় কি কাণ্ডটাই না করে বসল মজল সারেঙের ব্যাটা। মা গো মা, মনে করতে গেলে আজও বুঝি শরমে
লাল হয়ে যায় নবিতুন। মজল সারেঙের ব্যাটা যেন কান খাড়া করে শুনল বাড়ির ওই খসখসানি। বুঝি বা বেড়ার গায়ে অতর্কিতে নবিতুনের হাত লেগে খচ করে যে একটু শব্দ হলো, সেই শব্দটাও। চকিতে উঠে এলো মজল সারেঙের ব্যাটা। দরজা দিয়ে প্রায় অর্ধেকখানি শরীর গলিয়ে দিল বেড়ার ওধারে। নবিতুনের কোলের উপর দুটো পুতির মালা ছুঁড়ে দিয়ে বলল, গেছিলাম শহরে, তোর জন্য দুটো মালা আনলাম। মরণ আর কি নবিতুনের, দিশে মিশে পায় না ও। না পারে ওভাবে বসে থাকতে, না পারে উঠে একটা ছুট দিতে। বেড়ার সাথে আরও সেটে এলো নবিতুন, যেন চোখ বুজে মিলিয়ে গেল। মিলিয়ে গিয়ে থর থরিয়ে বলল নবিতুন, সিহ। রসের অন্ত নেই মজল সারেঙের ব্যাটার। রস করে শুধায়, সি মানে কি? আহ, মরণ। আবার সি মানে? নবিতুনের বাপজান তখন ডাকছে ওপাশ থেকে, আয় না রে নবিতুন, মজল ভাই আমার জ্ঞাতি ভাই নয়, কিন্তু তার সে বেশি জানি ভাই। তার ব্যাটার সামনে আবার পর্দা কি রে? আয় এদিকে। ইস, দেখো না কেমন পটিয়ে নিয়েছে বাপজানকে। বেড়ার গায়ে ধূপ করে একটা প্রতিবাদ রেখে দেয় নবিতুন, কিন্তু পুতির মালা জোড়া হাতে নিয়ে যেন গলে যেতে চায় নবিতুনের সারা অঙ্গ। পদ গাইতে গাইতে যেমনটি বলেছিল মজল সারেঙের ব্যাটা, কালো সুতায় লাল, ধলা সুতায় নীল, ঠিক তেমনি রং মিলিয়ে এনেছে পুতির মালা। তাড়াতাড়ি মালা জোড়া তোরঙে তুলে যেন রক্ষা পায় নবিতুন। মজল সারেঙের ব্যাটাটা ডাকু, মজল সারেঙের ব্যাটাটা রসিক। রসের তার অন্ত নেই, চোখে তার হায়া নেই, মুখে নেই লাগাম। কিন্তু মজল সারেঙের ব্যাটা কামের ব্যাটা বটে, যেই কথা সেই কাম তার। কদিনের মধ্যেই সাবানের চাঁদটা শেষ হতে না হতেই নবিতুনকে বউ করে ঘরে নিয়ে এলো সারেঙের ব্যাটা কদম সারেং। ঘরে এনেই শুধায় কদম সারেং, হ্যাঁ রে নবিতুন, সি মানে কি? নবিতুনের মুখে তখন বোল ফুটেছে, মরশুমের হাওয়া পেলে যেমন বোল ফোটে আমের শাখায়। নবিতুন বলে, কেমন রসিক নাগর গো তুমি, সি মানে বোঝো না? বল না, সি মানে কি? মুখটাকে একেবারে নবিতুনের কানের কাছে এনে আবারও শুধায় কদম। সি মানে জি, জি মানে হা। অবুঝটাকে এবার স্পষ্ট করে মানেটা বুঝিয়ে দিল নবিতুন। সি মানে এই। শালতে শালতে থামের মতো বলবান দুটো বাহুতে ওকে লুফে নিয়ে অর্থটা সেদিন বুঝিয়ে দিয়েছিল কদম। সেই তো নবিতুনের কদম। বিদেশের মধুতে ডুবে যাবে কদম, ভুলে যাবে নবিতুনকে। কেউ কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না নবিতুন। কিন্তু নবিতুনের এবার চলবে কেমন করে? তিনটে ধান ভানা আর ডাল ভাঙার কল বসেছে বাজারে। চৌধুরীরা, মুন্সিরা, পালরা সবাই ধান ভাঙছে কলে। আজ 1 মাস ধরে বাড়ি বাড়ি ঘুরছে নবিতুন। বাড়া বান্দানির প্রয়োজন নেই কোনো বাড়িতে। গত 2 বছর এসব বাড়ির ধান ভেনেই দিন গুজরান হয়েছে নবিতুনের। কিন্তু এখন চোখে অন্ধকার দেখে নবিতুন। 3 মাস 6 মাস বাদ টাকা আসতো সারেঙের। মায়ে ঝিয়ে একরকম ফেলে ছড়িয়েই দিন কাটত ওদের। যাবার সময় থোক টাকা দিয়ে গিয়েছিল কদম, বলেছিল গিয়ে যে জাহাজ পাচ্ছে তার কোনো ভরসা নেই। আগের মতো গেলেই লুফে নিত, তেমন অবস্থা নেই আজকাল। হিন্দুস্তানের অনেক লোক নেমেছে জাহাজের কাজে, তাই এ টাকা দিয়ে 6টা মাস কাটিয়ে দিবি। 6 মাসের ভেতরে টাকা পাবি। 6 মাসটাও পেরিয়ে গেল, তবু মাথা ঘামায়নি নবিতুন। ভেবেছে হয়তো কাম পেতে দেরি হচ্ছে কদমের। 6 মাসের টাকা দিয়ে টেনে টুনে বছরটাকে চালিয়ে দিয়েছে নবিতুন। কিন্তু বছর ঘুরেও যখন টাকা এলো না, চিঠি এলো না, তখন সত্যি ভাবনায় পড়ে নবিতুন। এক সারেঙের ভাবনা, দোষরা নিজের এবং
আক্কির খাওয়া লওয়ার ভাবনা। নানা ফিকির খুঁজে নিতে হয়েছে নবিতুনকে। মুরগি পালা, হাঁস পালা, চাটাই বোনা, কোড়া বানানো, ডুলা বানানো, আর মন করা চুক্তি করে বাড়া বান্দা। এর মাঝে শেষের কাজটাই ছিল নবিতুনের বড় নির্ভর। সারা বছরই থাকত কাজটা। অন্যগুলো মাঝে মাঝের ফরমাইশি কাম। কেউ বাঁশ আর বেত দিয়ে গেল, দাও একটা কোড়া বানিয়ে। কেউ দিয়ে গেল বেত আর পাটি পাতা, দাও একটা চাটাই বানিয়ে। ধীরে সুস্থে অবসর মতো করে দিত নবিতুন। তাতে আর পয়সা রোজগার। পালবাড়িতে আরেকবার ধর্ণা দিল নবিতুন। বলল, কলের মতন সাফ করেই সাল কারব গো। মেহনতের জন্য যা দিতে সেটা না হয় কমিয়ে দাও, তবু মনখানিক ধান দাও, আমি আস্তে আস্তে ভানি। পালবোর বোধ হয় দয়ার শরীর, বলে, এখন তো মটকা ভর্তি চাল, এখন চাল করে রাখবই বা কই? তা তুমি যখন এত করে বলছো, এসো সামনের মাসে, তখন দেখা যাবে। তখন না হয় দেখবে পালবো, কিন্তু এখন এক সের চাল যে কোথাও ধার উধার মিলবে তারও উপায় নেই। বড় হিস্যার বড় গুমান, একদিন উধার দিবে তো 3 দিন খোটা দেবে। তবু সর্বতী কতদিন আঁচলের আড়ালে লুকিয়ে লুকিয়ে 1 খোঁড়া খুদ, 8 খোঁড়া চাল দিয়ে গেছে, এখনও দিয়ে যায়। বড় খারাপ লাগে নবিতুনের। তিরস্কার করেছে সর্বতীকে। কেন চুরি করিস আমার জন্য? তুমি যে আমার বুয়া, হাসতে হাসতে বলেছে সর্বতী। নবেতুন হাসতে পারেনি। কি এক অন্যায় বোধ খচখচ করে বিঁধেছে ওর বুকটায়। পালদের বাড়ি থেকে ফিরতে চৌধুরীদের পাড় ভাঙা পুকুর। নবিতুন দেখল বেসুমার ফুল ফুটিয়ে শাপলায় ভরে রয়েছে পুকুরটা। গোল গোল আর সাদা সাদা ফুলে ঢাকা পড়েছে পুকুরের কালো পানি। শাড়ি বাঁচিয়ে যতটুকু নামা যায় ততটুকু পানিতে নামল নবিতুন। টেনে টেনে তুলল শাপলা। 2 হাতের 2টো মুঠি ভরিয়ে উঠে এলো। একখানি কচি শাপলা কচর কচর করে চিবিয়ে পরম তৃপ্তি ভরে খেল ও। সারা দিন দানা পানি কিচ্ছু পড়েনি পেটে। সকালবেলা হাঁড়ি মালসা ঝেড়ে ঝুড়ে মুঠ 1.5 তুষ ভরা খুদ খুঁজে পেয়েছিল নবিতুন। সেই খুদ দিয়ে জাউ রেঁধেছিল। জাউটা আঁকিয়ে খেয়েছে। তুমি একটু খাও না মা, খেতে বসে বলেছিল এবং জেদ ধরেছিল আক্কি। না, তুই খা, দুপুরে ভাত রাঁধব, তখন একসাথে খাবো আমরা। কিন্তু 9 বছরের মেয়েটি সবই যেন বোঝে। মায়ের মিথ্যেটাও বুঝে নিয়েছিল ও। হয়তো তাই সারা দুপুর মায়ের কাজ ঘেঁষেনি। শরবতের বঞ্ছিটার সাথে খেলা করেছে। বেলা জোহরের দিকে এসে ঘুমিয়ে পড়েছে। পালবাড়ি রওনা হবার আগে ওর ঘুমন্ত মুখখানির দিকে একবার তাকিয়েছিল নবিতুন। কেমন শুকিয়ে গেছে মুখখানি। আধ পেটা খেয়ে খেয়ে বড় কাহিল ওর শরীর। নবিতুনের মনে হয়েছিল এই একবেলাতে যেন আরও কাহিল হয়েছে আক্কি। আহা, তা হবে না। কোনো দিন তো আর একেবারে না খেয়ে থাকেনি মেয়েটি। নবিতুন নিজেই বা কোন দিন না খেয়েছিল? বাপের ঘরেও না, খসমের সংসারেও না। কিন্তু এই কটা বছরের একটানা মুসিবতে আগের সেই পেট ভরে ভাত খাওয়ার দিনগুলোকেই যেন সত্য বলে মনে হয় না নবিতুনের। বাড়িতে পা রেখে নবিতুনের সারা গায়ে যেন কাঁটা ফুটে গেল। বড় হিস্যার দাওয়ায় বসে হুঁকো টানছে লুন্দর শেখ। পড়বে তো পর, একেবারে তার সামনেই পড়ে গেল নবিতুন। এক নজরে ওর দিকে চেয়ে থাকে লুন্দর শেখ। নজর তো নয়, যেন এক জোড়া লালা ঝরা জিওবা। সে জিওবা দিয়ে নবিতুনের সারা গাটা যেন চেটে গেল লুন্দর শেখ। ত্রস্তে উঠোনটা পেরিয়ে ঘরে এসে খিল দিল নবিতুন।
এখনো ঘুমোচ্ছে আক্কি। আক্কিকে বুকে টেনে জড়সড় হয়ে শুয়ে রইল যতক্ষণ না লুন্দ শেখ বড় হিস্যার দাওয়া ছেড়ে চলে গেল। তারপর চুলো ধরিয়ে একটু নুন মেখে শাপলাগুলো সেদ্ধ করে নিল নবিতুন। কোরবানের বোর কাছ থেকে চেয়ে আনলো দুটো শুকনো মরিচ। মরিচ দুটো গুঁড়ো করল, গুঁড়োগুলো মেখে নিল শাপলার সাথে। মায়ে ঝিয়ে ভাগ করে খেল। গল্পের বাক্সবাই রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত ক্লাসিক উপন্যাস সারেং বউ। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব, এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।